ফিল্মের শুরুটা হয় একটি ফিটনেস সেন্টারে। চারজন বন্ধু একসাথে এক্সারসাইজ করছে। ওয়ার্কআউট শেষে তারা গাড়ির দিকে হাঁটছে গল্প করতে করতে। এই সময় কেভিন ফাইলার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু ফাইলা তাকে পাত্তা দেয় না। তারপর মার্লে ও টনি ফাইলাকে জিজ্ঞেস করে, কেন এমন আচরণ? ফাইলা বলে সে কেভিনকে কখনোই পছন্দ করে না, বরং চায় তার স্বামী রডনি যেন তাকে ভালোবাসে আগের মতো। মার্লে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে তাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে কিনা। সে প্রস্তাব দেয় সকালের নাশতায় বসে কথা বলা যাবে। পরে তারা দেখা করে মামায়ামস রেস্টুরেন্টে। মার্লে ডন্নিকে জড়িয়ে ধরে জানতে চায় তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে কিনা, কিন্তু কেউই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। এদিকে পুলিশ স্টেশনে কেভিন একটি ব্রিফিং নিচ্ছে। সে শহরে বেড়ে চলা খুনের সংখ্যা নিয়ে কথা বলে। মিটিং শেষে নতুন পুলিশ অফিসার ক্যালেবকে সে নিজের সঙ্গে প্রশিক্ষণে রাখে। অন্যদিকে ফাইলা তার নিউজ স্টেশনে খবর পড়তে বসে। সহকর্মী স্যাম তাকে দিনের রিপোর্ট জানায়, আর কো অ্যাঙ্কার শ্যানন লাইভে যোগ দেয়। একই সময় রডনি বাইরে জগিং করছে, হুডি আর হেডফোন পরে। তার পাশের বাসার বৃদ্ধা মিস ডেলোরেস জানালায় তাকিয়ে দেখে বাড়ির পেছনে এক কালো মানুষ হাঁটছে। সে ভয় পেয়ে ৯৯৯ ফোন করে। পুলিশ কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে কেভিন ও ক্যালেব ঘটনাস্থলে ছুটে যায়। ক্যালেব বলে এটা তো লো ক্রাইম এলাকা, তবু কেভিন বলে চলো দেখি কি হচ্ছে। পৌঁছে মিস ডেলোরেস তাদের দেখায় যে বাড়ির পাশে লোকটা ঘুরছিল। ক্যালেব এগিয়ে যায়, আর ঠিক তখনই রডনি ঘর থেকে বের হয়। ক্যালেব চিৎকার করে ফ্রিজ, হাত ওপরে তুলো, কিন্তু রডনির কানে তখনও হেডফোন, সে কিছু শুনতে পায় না। রডনি যখন দেখে পুলিশ অস্ত্র তাক করেছে, সে পকেট থেকে হাত বের করে, হাতে তার ফোন। কেভিন চিৎকার করে ওঠে গান, আর মুহূর্তেই ক্যালেব গুলি চালায়। রডনি মাটিতে লুটিয়ে পড়ে। তার হাতে ছিল শুধু ফোন, বন্দুক নয়। সেই খবর পৌঁছায় নিউজ স্টেশনে, আর ভাগ্যের পরিহাস, খবরটা পড়ছে ফাইলা নিজেই। টেলিপ্রম্পটার পড়তে পড়তে সে থমকে যায়, কারণ নিহত ব্যক্তি তার স্বামী রডনি। ফাইলা লাইভে ভেঙে পড়ে। হাসপাতালে সবাই জড়ো হয়। মার্লে ও টনি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ফাইলার কান্না থামে না। ডাক্তার এসে জানায় রডনি আর নেই। ফাইলা ভেঙে পড়ে সম্পূর্ণভাবে। বাড়িতে সবাই বসে আলোচনা করে এখন কি করা উচিত। মার্লে বলে এটা শুধু ভুলগুলি নয়, এটা এক জাতিগত অপরাধ। সে ঠিক করে সত্যটা বের করবেই। রডনের শেষকৃত্যে ফাইলা দেখে এক প্রতিদ্বন্দ্বী নিউজ চ্যানেল কভারেজ করছে। রাগে সে গিয়ে তাদের ওপর চিৎকার করে। এর কিছুদিন পর কেভিন ফাইলার বাড়িতে আসে ক্ষমা চাইতে, কিন্তু টনি তাকে তাড়িয়ে দেয়। ফাইলা আবার ভেঙে পড়ে। এদিকে আর্থিক চিন্তায় কাবু ফাইলা মার্লেকে জানায় এখন কিভাবে চলবে সে জানে না। মার্লে তাকে আশ্বস্ত করে বিচার হলে বড় ক্ষতিপূরণ পাবে, ভয় পেতে নেই। মার্লে এরপর শহর প্রশাসনের অ্যাটর্নি এনা হেন্সলির সঙ্গে দেখা করে। এনা বলে শহর দুঃখ প্রকাশ করছে, কিন্তু মার্লে সরাসরি বলে ক্ষমা নয়, সত্যটা দিন। সে বডি ক্যাম ফুটেজ দেখতে চায়। ভিডিও দেখে মার্লে স্তব্ধ। রডনির হাতে ফোন, তবু গুলি করা হয়েছে। এনা বলে শহর আদালতে গেলে আক্রমণাত্মকভাবে লড়বে। মার্লে গাড়িতে বসে ভেঙে পড়ে কান্নায়। টনি এসে তাকে শান্ত করে, তবে স্বীকার করে দূর থেকে ফোনটা সত্যিই বন্দুকের মতো লেগেছিল। মার্লে বুঝতে পারে এই লড়াই সহজ হবে না। এরপর শহরে প্রতিবাদ শুরু হয়, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা, বিক্ষোভ। মার্লে সংবাদ সম্মেলন করে প্রমাণ প্রকাশের দাবি জানায়। সে তদন্ত করতে যায় মিস ডেলোরেসের কাছে। ডেলোরেস বলে তাকে ফোন করে বলেছিল বোমন্ট পরিবার। তারা বলেছিল রডনিকে পুলিশে রিপোর্ট দিতে। মার্লে বোঝে এর পেছনে কেউ পরিকল্পিতভাবে কাজ করছে। অফিসে ফেরার পর মার্লে জানতে পারে রডনির সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল, নাম অ্যানা লুইস। ডোরবেল ক্যামেরার ছবিতে টনিকে দেখে সে রেগে যায়। টনি জানায় সে অ্যানার স্বামীর হয়ে কাজ করছিল এবং এভাবেই রডনির সম্পর্কের কথা জানে। ফাইলা সব জানতে পেরে ভেঙে পড়ে।
মার্লে তাকে শান্ত করতে চায়, কিন্তু সে একা থাকতে বলে। এরপর ভয়াবহ এক দৃশ্য। রাতের বেলা ক্যালেব মার্লের গ্যারেজে আসে। সে বলে, আমি বর্ণবাদী নই, আমার কালো বন্ধুও আছে। মার্লে ক্ষিপ্ত হয়ে তাকে বের হতে বলে। টনি এসে ক্যালেবকে বন্দুক দেখিয়ে তাড়িয়ে দেয়। কেভিন পরে ক্যালেবকে কবরস্থানে পায়। সে কাঁদছে, ভয় পেয়েছে মামলার। কেভিন তাকে বলে, চিন্তা করো না, ইউনিয়ন তোমাকে রক্ষা করবে। কিছুদিন পর ফাইলার বাড়িতে আবার রহস্যময় এক অনুপ্রবেশ ঘটে। মার্লে গিয়ে দেখে দরজা ভাঙা আর ভেতরে ফাইলা অচেতন অবস্থায়। সবাই মনে করে এই কাজ ক্যালেবেরই। পরে শহর প্রশাসন মামলাটি মিটমাট করে দেয় $15 মিলিয়ন ক্ষতিপূরণে। ক্যালেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 4 মাস পর সবকিছু যেন একটু শান্ত। মার্লে আবার জিমে যায়, কাজ শুরু করে। কিন্তু হঠাৎ একদিন জিম থেকে বেরুতেই এক কালো ভ্যান এসে তাকে অপহরণ করে। ভ্যানে উঠে মার্লে চমকে যায়। ওখানে ক্যালেব, আনা আর ক্যালেবের স্ত্রী জেনিফার। তারা বলে তারা ক্ষতি করতে চায় না, বরং চায় মার্লে তাদের সাহায্য করুক। তারা জানায় কেভিনই সবকিছুর মূল খলনায়ক। সে আনার পুরনো প্রেমিক এবং প্রতিশোধের নেশায় সব প্ল্যান করেছে। আনার কাছে প্রমাণ আছে, একটি ফোন যার ভেতরে রেকর্ড করা ভয়েস ক্লিপস। মার্লে ফোনটি আনতে যায় আনার পুরনো বাড়িতে। সেখানে হাজির হয় টনি ও কেভিন। কেভিন এখন ওই বাড়ির মালিক। মার্লে বাথরুমে গিয়ে ফোন খুঁজে বের করে রেকর্ডিং চালু করে দেয়। ঠিক তখনই কেভিন প্রস্তাব দেয় বোট রাইডে যেতে। মার্লে বুঝে যায় বিপদ আসছে। সে পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ। তাকে অজ্ঞান করে বোটে নিয়ে যায় কেভিন ও ফাইলা। হ্যাঁ, ফাইলাই ছিল কেভিনের সহযোগী। সে বলে রডনি তার প্রাপ্যই পেয়েছে। তারা মার্লেকে লেকের তলায় ডুবিয়ে মারার পরিকল্পনা করে। ঠিক তখনই লেক পুলিশ এসে যায়। পরিস্থিতি দেখে পুলিশ অফিসার সন্দেহ করে। কেভিন ততক্ষণে বন্দুক বের করে অফিসারকে গুলি করে ফেলে। তারা মার্লেকে পানিতে ফেলে দেয়, কিন্তু মার্লে শৃঙ্খল খুলে পালিয়ে যায়। সে ডুবে থাকা পুলিশ বোট থেকে ফ্লেয়ার গান নেয় আর পাল্টা আক্রমণ করে। মার্লে একে একে সবাইকে গুলি করে ফেলে, কেভিন, টনি, এমনকি ফাইলাকেও রেহাই দেয় না। তারপর আকাশে ফ্লেয়ার ছুড়ে দেয় সাহায্য চাওয়ার জন্য। পরদিন নিউজ স্টেশনে শ্যানন লাইভে মার্লের সাক্ষাৎকার নেয়। মার্লে বলে, এই ঘটনার মাধ্যমে দেখা গেছে কিভাবে জাতিগত বৈষম্য, রাজনৈতিক স্বার্থ এবং পুলিশের ক্ষমতার অপব্যবহার একটি নিরীহ জীবনের সমাপ্তি ঘটায়। তার শেষ কথা, আমরা যদি অন্যায়ের বিপরীতে নীরব থাকি, তাহলে একদিন সত্যও হারিয়ে যাবে।